নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। যুব ভারতী কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্য সচিব। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। ক্রীড়াপদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ। মুখ্যমন্ত্রী ক্রীড়া দপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী। প্রকাশিত খসড়া ভোটার তালিকা। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলে দেখা যাচ্ছে বাদ দেওয়া নামের তালিকা। সাত সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। দিল্লি আগ্রা সড়কে শূন্য দৃশ্যমানতায় একাধিক বাস ও গাড়ির সংঘর্ষে মৃত একাধিক, গুরুতর আহত অন্তত 25 জন। ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহীদ হলেন এক পুলিশ কর্মী, আহত হয়েছেন এক জঙ্গিও। সাত সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, মা উড়ালপুলে চলন্ত একটি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি উল্টো দিকে লেনে চলে আসে এবং সামনে আসা আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর সেই গাড়িটি ধাক্কা খায় একটি বাইকে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে কয়েকজন বলছেন, দুর্ঘটনার পর বাইক আরোহীকে কিছুক্ষণ রাস্তার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনার পর ওই গাড়ির চালকের কোনো খোঁজ মেলেনি। আশপাশের গাড়ি চালকদের অনুমান, দুর্ঘটনার পর সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়েছেন। মা উড়ালপুলে গাড়ি চালানোর ক্ষেত্রে গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু সেই সমস্ত খুব একটা তোয়াক্কা করেন না কেউই। বিশেষ করে রাতের দিকে বেপরোয়া গতি প্রাণ কাড়ে বহু মানুষের। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা পুলিশ থাকে ফ্লাইওভারে, তাও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি যথেষ্ট জোরেই আসছিল। সংঘর্ষের অভিঘাতে একাংশ দুমড়ে মুচড়ে যায়। তাদের অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও মা উড়ালপুলে পরপর গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন একটি গাড়ি পরপর 3টি গাড়িতে ধাক্কা মারে। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের একই উড়ালপুলে দুর্ঘটনা। এই ঘটনার জেরে মঙ্গলবার মা উড়ালপুলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল আবারও স্বাভাবিক গতিতে শুরু হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট যত এগিয়ে আসছে, হাওড়া শহর যেন ততই ঢুকে পড়ছে এক বিশাল ভাঙা গড়ার কর্মযজ্ঞে। উত্তর হাওড়া থেকে দক্ষিণ, প্রধান সড়ক থেকে গলিপথ, সর্বত্রই চলছে রাস্তা ভাঙা, নতুন করে নির্মাণ কিংবা মেরামতির কাজ। আর একই সঙ্গে একাধিক জায়গায় কাজ শুরু হওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে যান চলাচল। ভোট যত এগিয়ে আসছে, হাওড়া শহর যেন ততই ঢুকে পড়ছে এক বিশাল ভাঙা গড়ার কর্মযজ্ঞে। উত্তর হাওড়া থেকে দক্ষিণ, প্রধান সড়ক থেকে গলিপথ, সর্বত্রই চলছে রাস্তা ভাঙা, নতুন করে নির্মাণ কিংবা মেরামতির কাজ। কোথাও পুরনো পিচ তুলে ঢালাই রাস্তা, কোথাও ভাঙা রাস্তার জোড়াতালি, আবার কোথাও সম্পূর্ণ নতুন করে রাস্তা তৈরির উদ্যোগ। একসঙ্গে একাধিক জায়গায় কাজ শুরু হওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে যান চলাচল। ফলে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়ছেন সাধারণ মানুষ। উত্তর হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বেনারস রোডে পুরনো পিচ তুলে ঢালাইয়ের কাজ চলছে। কাজের জন্য একদিকে রাস্তা বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে অন্য দিক দিয়ে একমুখী কিংবা পাল্টা পথে যান চলাচল করাতে হচ্ছে। এর প্রভাব পড়ছে গোটা উত্তর হাওড়ার ট্রাফিক ব্যবস্থায়। সকাল সন্ধ্যা অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। একই ছবি দক্ষিণ হাওড়ার শিবপুর এলাকাতেও।
ফরশুর রোডে পিচ ঢালাইয়ের কাজ চলায় মাঝে মধ্যেই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। উল্টো দিক দিয়ে দুমুখী যান চলাচল করানো হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলেই মনে করছেন চালকেরা। কোনা এক্সপ্রেসওয়ের উপরে এলিভেটেড করিডোর নির্মাণের জন্য বহুদিন ধরেই জাতীয় সড়কের একটি বড় অংশ খুঁড়ে রাখা হয়েছে। দিনের পর দিন কাজ চললেও স্থায়ী সমাধান মিলছে না বলেই অভিযোগ। শুধু বড় রাস্তা নয়, বাকসারা, মন্দিরতলা, বকুলতলা, শালকিয়া, বেলগাছিয়া, কদমতলার মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলির গলি রাস্তাতেও চলছে মেরামতির কাজ। কোথাও জল জমে কাজ থেমে যাচ্ছে, আবার কোথাও একসঙ্গে একাধিক গলি খোঁড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠছে। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবার গাড়ি ঢুকতে পারছে না, এমন অভিযোগও উঠছে। এর উপরে বিদ্যাসাগর সেতুতে প্রায় প্রতি রবিবারই রক্ষণাবেক্ষণ কিংবা মেরামতির জন্য যান চলাচল আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকছে। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগে তৈরি হচ্ছে বড়সড় জট। বিকল্প সেতু ও রাস্তাগুলিতে চাপ বেড়ে গিয়ে যানজট চরম আকার নিচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বেলগাছিয়ার বাসিন্দা তারাও জানাচ্ছেন, এইভাবে দুর্বিষহ হয়ে উঠছে তাদের যান চলাচল। শহরবাসীর দাবি, উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু তা যেন সুপরিকল্পিত হয়। একসঙ্গে এত রাস্তা না ঘুরে পর্যায়ক্রমে কাজ, স্পষ্ট ট্রাফিক পরিকল্পনা ও আগাম ঘোষণা, এই তিনটে বিষয় মানা হলে দুর্ভোগ অনেকটাই কমতে পারে। ভোটের আগে উন্নয়নের হাওয়ায় হাওড়া শহর বদলালেও সেই পরিবর্তনের বোঝা যেন অসীম দুর্ভোগে না চাপিয়ে দেওয়া হয়, এই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। বাল্য ফ্যামিলি পেনশনের পরিধি, কলেজের অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। কলেজ কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন। রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা, বাল্য ফ্যামিলি পেনশনের পরিধি। এবার কলেজের কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক শিক্ষাকর্মীরা অবসরের পর পেনশন পান। একটা সময় পর্যন্ত যিনি চাকরি করতেন তার অবর্তমানে স্ত্রী পেনশন পেতেন। পরবর্তীতে সেই নিয়মে বদল আনে রাজ্য। গত বছর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, ফ্যামিলি পেনশনের আওতায় আনা হচ্ছে চাকুরিরতের অবিবাহিতা, বিধবা অথবা ডিভোর্সি মেয়েকে। সেক্ষেত্রে বয়সসীমা 25 বছর। এবার পেনশনের পরিধি আরও বাড়ালো রাজ্য। গত 8ই ডিসেম্বর উচ্চশিক্ষা দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ 25 বছরের পরও উপার্জনক্ষম না হয়, তারাও পাবে বাবা অথবা মায়ের পেনশন। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের পেনশনের পরিমাণ নির্ভর করে বেতন ও চাকরির বয়সের উপর। তবে পেনশনের সুবিধা পাওয়ার জন্য চাকরির বয়স 10 বছরের বেশি হওয়া আবশ্যক, অন্যথায় কর্মীরা পেনশনের আওতায় আসেন না। হাই নিউজ নেটওয়ার্ক। উচ্চশিক্ষায় নতুন করে থাবা বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদে পেশ হওয়া একটি বিল সম্পর্কে এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। সংশ্লিষ্ট বিলের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে পুরোপুরি একটি নতুন সংস্থার হাতে দিয়ে আসা। কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৈরি হবে বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থান নামে নতুন প্রতিষ্ঠান। উচ্চশিক্ষায় নতুন করে থাবা বসাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদে পেশ হওয়া একটি বিল সম্পর্কে এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। সংশ্লিষ্ট বিলের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে পুরোপুরি একটি নতুন সংস্থার হাতে নিয়ে আসা। কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তৈরি হবে বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থান নামে নতুন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মধ্যে মিশে যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং টিচার এডুকেশন রেগুলেটর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বিরোধীদের বক্তব্য, নতুন বিলের মূল উদ্দেশ্য উচ্চশিক্ষাকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনা। এর ফলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির নিয়ামক সংস্থা ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের স্বশাসন বিঘ্নিত হবে। প্রতিটি পদে সরকারের অনুমতি ছাড়া অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। এর জেরে বিপন্ন হবে উচ্চশিক্ষার মান।
বিল অনুযায়ী বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থার অধীনে দুটি প্রতিষ্ঠান থাকবে। একটি হল দ্য বিকশিত ভারত শিক্ষা বিনিয়োমান পরিষদ, অন্যটি হল বিকশিত ভারত শিক্ষা গুণবত্তা পরিষদ। প্রথম সংস্থাটি গোটা উচ্চশিক্ষার উপর নজরদারি এবং নিয়ন্ত্রণের কাজ চালাবে। দ্বিতীয়টি তৈরি করবে শিক্ষার মান ও সিলেবাস। বিলে বলা হচ্ছে পরিষদ দুটি স্বাধীনভাবে কাজ করবে, তবে তাদেরকে মূল কমিশন অর্থাৎ বিকশিত ভারত শিক্ষা অধিসংস্থানের পরামর্শ এবং নির্দেশিকা মেনে চলতে হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ উচ্চশিক্ষার সঙ্গে সম্পৃক্ত মহল। শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব সেন্ট্রাল ইউনিভার্সিটিজ টিচার্স অ্যাসোসিয়েশন বলেছে, নয়া আইনে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষাকে কক্ষিগত এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা ক্ষমতা নিজেদের হাতে নিল। সোমবার লোকসভায় বিলটি পেশ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আলোচনার পর সেটি সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহে 4 দিন কাজ আর 3 দিন ছুটি, এমনটা বললে সব কর্মী লাফিয়ে উঠবেন। অনেকটা যেন স্বপ্নের মতো। নতুন শ্রম বিধিতে এটাই সত্যি হতে চলেছে। সপ্তাহে 4 দিন কাজ আর 3 দিন ছুটি, এমনটা বললে সব কর্মী লাফিয়ে উঠবেন। অনেকটা যেন স্বপ্নের মতো। নতুন শ্রম বিধিতে এটাই সত্যি হতে চলেছে। তবে এর জন্য শ্রম মন্ত্রকের কিছু নিয়ম মানতে হবে কর্মী ও সংস্থাকে। তাহলেই মিলবে 4 দিনের কাজের পর 3 দিনের অখণ্ড অবসর। সোমবার এই নিয়ে মুখ খুলেছেন শ্রম মন্ত্রক। কাজের সময়ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রক লিখছেন, নতুন শ্রম কোড অনুযায়ী সপ্তাহে 4 দিন কাজের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ 12 ঘন্টা কাজ করতে হবে কর্মীকে। তাহলেই বাকি 3 দিন মিলবে সবেতন ছুটি। তবে সপ্তাহের 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না কর্মীদের। নির্ধারিত সময়ের বেশি কাজ করলে তা ওভারটাইম, তখন দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। সপ্তাহে 4 দিন কাজ করতে হলে তার নিয়ম আছে। আগে সপ্তাহে কাজের সময় 48 ঘন্টা ছিল, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। যা আছে তা হলো দিনে 12 ঘন্টা কাজ, তবে সেটা একটানা নয়, অর্থাৎ কর্মীকে একটানা 12 ঘন্টা কাজ করতে হবে না। এর মধ্যে তিনি বিশ্রাম নিতে পারবেন, সেরে নিতে পারবেন খাওয়া দাওয়া, এমনটাই জানানো হয়েছে নতুন শ্রমবিধিতে। অন্যদিকে নতুন নিয়ম কি সবার জন্য বাধ্যতামূলক? তবে শ্রম মন্ত্রক এও জানিয়েছে, সপ্তাহে 4 দিন কাজ করতেই হবে এমন কোনো নিয়ম জারি করা হচ্ছে না, অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। কর্মীরাই ঠিক করবেন তারা কি করবেন। মন্ত্রক কোনো হস্তক্ষেপ করবে না। কোনো অফিস চাইলে সপ্তাহে 6 দিন কাজ, 1 দিনের ছুটির মডেল চালু রাখতে পারে। সংস্থার নীতি রাজ্য সরকারের নিয়ম এবং কাজের প্রকৃতির ওপরেই পুরোটা নির্ভর করবে। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীরাও সুবিধা পাবেন। নতুন শ্রম কোডে চুক্তিভিত্তিক কর্মীরাও স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা পাবেন। ছুটি, স্বাস্থ্য বীমা, সামাজিক সুরক্ষা মিলবে সবই। একই ধরনের কাজ করলে স্থায়ী কর্মীদের সমান মজুরিও দিতে হবে বলে জানানো হয়েছে। উপরিউক্ত এই বিষয়গুলি দেখে বিশেষজ্ঞদের মতে নতুন শ্রম কোড অনেক বেশি সহজ এবং স্বচ্ছ বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। প্রো টিভিটির ভারতীয় শাখায় ম্যানেজিং ডিরেক্টর পুনিত গুপ্ত যেমন বলেছেন, এটা খুবই ইতিবাচক। কর্মীদের সামাজিক জীবনও রয়েছে, তাদের জন্য সুবিধাজনক। সংস্থাগুলি নিজেদের মতো করে পরিকল্পনা করতে পারবে, কোনো বিভ্রান্তি থাকবে না। প্রথমবার গিগ এবং ফ্রিল্যান্সদের শ্রম বিধির আওতায় আনা হয়েছে, এটাও একটা ভালো দিক। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলেও ধোঁয়াশার বলি দিল্লি। দিল্লি আগ্রা সড়কে শূন্য দৃশ্যমানতায় একাধিক বাস এবং গাড়ির সংঘর্ষে মৃত একাধিক, গুরুতর আহত অন্তত 25 জন। দিল্লি সহ গোটা উত্তর ভারতে ধোঁয়াশার বিড়ম্বনা অব্যাহত। মঙ্গলবার ভোরে মথুরায় দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা পৌঁছায় প্রায় শূন্যে। তখনই একাধিক বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক মানুষের, আহত হয়েছেন অন্তত 25 জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, পরপর 7টি বাস এবং 3টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে একাধিক মানুষ প্রাণ হারান। সংঘর্ষের ফলে একাধিক বাস ও গাড়ি উল্টে যায়। বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার জেরে রাস্তায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তা জানান, গাঢ় কুয়াশার জেরে 7টি বাস এবং 3টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে মৃত্যু হয়েছে একাধিক মানুষের, 25 জন আহত অন্তত। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়।
উল্লেখ্য, একদিকে শীতের কুয়াশা, অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। সোমবারও রাজধানীতে বাতাসের গুণমান সূচক ছিল 450-এর উপরে। সোমবারের মতোই একাধিক বিমান এবং ট্রেন বাতিল হয়। ঘন কুয়াশার জেরে সোমবার সকালেও দিল্লি মুম্বাই জাতীয় সড়কে পরপর 20টি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার যেন তার পুনরাবৃত্তি ঘটল। দুর্ঘটনা এড়াতে দিল্লিবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি রাস্তায় নামাতে বারণ করা হয়েছে। একান্তই বেরোতে হলে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এত করেও অবশ্য দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাস। সোমবার রাজধানীর বাতাসের গুণমান সূচক ছিল 450-এর উপর। পরিস্থিতি বিচার করে পঞ্চম শ্রেণী পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলগুলিতে অনলাইনে পঠন পাঠন চালুর নির্দেশ দিল দিল্লির সরকার। ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাস। সোমবার রাজধানীর বাতাসের গুণমান সূচক ছিল 450-এর উপরে। পরিস্থিতি বিচার করে পঞ্চম শ্রেণী পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলকে অনলাইনে পঠন পাঠন চালুর নির্দেশ দিল রেখা গুপ্তার সরকার। তবে ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণীর পঠন পাঠন আপাতত হাইব্রিড পদ্ধতিতেই হবে বলে জানানো হয়েছে। দূষণের জেরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। দিওয়ালির সময় থেকে সেই যে বাতাস দূষিত কণার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সম্প্রতি দিল্লির সমস্ত স্কুলগুলিকে হাইব্রিড পদ্ধতিতে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার পূর্ববর্তী সেই নির্দেশে কিছুটা বদল আনা হলো। পঞ্চম শ্রেণী পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুলগুলিকে সম্পূর্ণ অনলাইনে পঠন পাঠন চালুর নির্দেশ দিল দিল্লি সরকার। প্রসঙ্গত, দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ ইতিমধ্যেই 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি কয়েকদিন আগেই দাবি করেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক পুলিশ কর্মী, আহত হয়েছেন এক জঙ্গিও। আবারও রণক্ষেত্র জম্মু ও কাশ্মীর। সোমবার রাতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক পুলিশ কর্মী। জবাবি হামলায় এক জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ করা হয়েছে পালানোর সব রাস্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছে গোপন খবর ছিল উদমপুর জেলার জঙ্গল ঘেরা এক গ্রামে লুকিয়ে রয়েছে 3 জন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথ দল। তবে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে অভিযান চালানো কঠিন হয়ে ওঠে নিরাপত্তা বাহিনীর জন্য। এদিকে ঘেরাটোপে বন্দী হয়েছে বুঝতে পেরে অতর্কিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। হঠাৎই এই আক্রমণে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার আগেই শহীদ হন তিনি। জবাবি হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিরা যাতে কোনোভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, সন্ধে 6টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই গ্রামটি ঘিরে ফেলেছে। সংঘর্ষ কিছুক্ষণ ধরে চলে, যার জেরে একজন এসওজি জওয়ান আহত হন এবং পরে তার মৃত্যু হয়। প্রাথমিক গুলির লড়াইয়ে এক জঙ্গিও আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সে রাতের মতো অভিযান স্থগিত করা হয়েছে এবং মঙ্গলবার আবারও শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা যাতে পালাতে না পারে তা নিশ্চিত করতে এবং ওদের নিকেশ করতে এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
ঘটনার ৭ মাস পর পেহেলগাঁও হামলার চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এপ্রিল মাসের সেই হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন ভারতীয় নাগরিকের। তারপর শুরু হয় তদন্ত। সূত্রের খবর, এনআইএ চার্জশিটে মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ৭ মাস পর পেহেলগাঁও হামলার চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এপ্রিল মাসে সেই হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন ভারতীয় নাগরিকের। তারপর শুরু হয়েছে তদন্ত। অবশেষে ৮ মাসের মাথায় তদন্তে অগ্রগতিও হয়েছে। চার্জশিটে এনআই জানিয়েছে, এই নৃশংস ঘটনার পিছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলির সুপরিকল্পিত ষড়যন্ত্রও ছিল। সূত্রের খবর, এনআইএর চার্জশিটে মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জন জঙ্গি এবং ২ জন জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের নামও রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই ২ সংগঠনই হামলার পরিকল্পনায়, সহায়তা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। চার্জশিটে পাকিস্তানের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে সীমান্তের ওপার থেকে হামলার ছককষা হয়েছিল, কিভাবে স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালানো হয় তার প্রমাণ নথি দেওয়া হয়েছে। এনআইএ জানিয়েছে, পেহেলগাঁও হামলার মূল হ্যান্ডলার ছিল লস্কর-ই-তাইবার শীর্ষ কমান্ডার সাজিদ জাট। তাকেই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনআইএ ১৫৯৭ পাতার চার্জশিট জমা দিয়েছে। এতে অভিযুক্তদের ভূমিকা, তাদের পারস্পরিক যোগাযোগ, অর্থের যোগান, অস্ত্রের ব্যবহার এবং হামলার আগে ও পরে কিভাবে তারা কাজ করেছে সেই সব তথ্য বিশদে উল্লেখ রয়েছে। তদন্তে সংগৃহীত নথি, ডিজিটাল প্রমাণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্যের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি হয়েছে বলে জানিয়েছে এনআইএ সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।